আবারও আমন্ত্রণ বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসসিতে আছেন রাজিউর রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। সূচকের নিম্নমুখী প্রবণতা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 18 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 4060 পয়েন্টে অবস্থান করছে। এসি ইন্ডেক্স দেখা যাচ্ছে 6 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 943 পয়েন্টে অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি 8 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। দিনের এই মুহূর্তে অবস্থান করছে 1366 পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 74 কোটি টাকারও কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 39টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 73টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 165টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে বেক্সিমকো ফার্মা দিনের শুরু থেকে এখনও পর্যন্ত প্রথম অবস্থানে রয়েছে। এই মুহূর্তে 75 টাকা 20 পয়সা দরে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটি। ইসলামী ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 19 টাকা 20 পয়সা দরে লেনদেন হচ্ছে। এছাড়া টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস, রয়েছে হাক্কানি পাল্প, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণ ফোন, ফাইন ফুডস, সিনো বাংলা ইন্ডাস্ট্রি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, পিটিএল, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল এবং বিকন ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে মাইডাস ফাইন্যান্সের। দিনের শুরু থেকে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত প্রায় 5.82% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে 10 টাকা 90 পয়সা দরে লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে সিনো বাংলা ইন্ডাস্ট্রি রয়েছে, 5.72% দর বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে 51 টাকা 70 পয়সা দরে লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। তৃতীয় অবস্থানে তাল্লু স্পিনিং রয়েছে, চতুর্থ অবস্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত, এছাড়া রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, রয়েছে বিডি ওয়েল্ডিং। বিডি ওয়েল্ডিং দেখা যাচ্ছে 2.63% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে 15 টাকা 60 পয়সা দরে লেনদেন হচ্ছে। জিল বাংলা ইন্ডাস্ট্রি রয়েছে সপ্তম অবস্থানে, 47 টাকা দরে লেনদেন হয়ে এই মুহূর্তে 2.62% দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, রয়েছে হাক্কানি পাল্প, মিরাকল ইন্ডাস্ট্রি, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের এই মুহূর্তে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে। দেখা যাচ্ছে এই মুহূর্তে 4.25% দর হারিয়েছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে, 4.22% দর হারিয়েছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস রয়েছে তৃতীয় অবস্থানে, 3.93% দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটি। এছাড়া টপ লুজার্সের তালিকায় অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্স রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস, আর্নিমা ইয়ার্ন, টাকাফুল ইন্স্যুরেন্স, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বারাকা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল এন্ড কোম্পানি লিমিটেড, বিডি অটো কার্স, ফুয়াং ফুডস এবং জনতা ইন্স্যুরেন্স। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। লেনদেনের 1 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং এখনও পর্যন্ত সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ এবং সিএসসির প্রধান ইন্ডেক্সটি 62 পয়েন্ট কমেছে। এই মুহূর্তে অবস্থান করছে 11,541 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি 87 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 10,057 পয়েন্টে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 2 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখনও পর্যন্ত অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 48টি। 41টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে এবং দর বৃদ্ধি পেয়েছে 18টি প্রতিষ্ঠানের। এছাড়া টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে বারাকা পাওয়ার, পরবর্তীতে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, প্রিমিয়ার ব্যাংক, বিবিএস ক্যাবলস, এডিএন টেলিকম, সিলভা ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে নর্দার্ন ইন্স্যুরেন্স। এই মুহূর্তে 7.14% দর বৃদ্ধি পেয়েছে এবং 18 টাকা দরে প্রতি শেয়ার লেনদেন হচ্ছে এই মুহূর্তে এবং টাকার অঙ্কে 1 টাকা 20 পয়সা দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া পরবর্তী অবস্থানে রয়েছে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, 6.20% দর বৃদ্ধি পেয়েছে, টাকার অঙ্কে 3 টাকা বৃদ্ধি পেয়েছে এবং 51 টাকা 40 পয়সা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে এই মুহূর্তে। তৃতীয় অবস্থানে ওরিয়ন ইনফিউশন রয়েছে, 3.62% দর বৃদ্ধি পেয়েছে এবং 74 টাকা 50 পয়সায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে এই মুহূর্তে এবং পরবর্তীতে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রয়েছে এসিআই
রয়েছে ফাইন ফুডস, পরবর্তীতে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এসিআই এবং এবি ব্যাংক লিমিটেড। এই মুহূর্তে এবি ব্যাংক লিমিটেডের 1.45% দর বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে এই মুহূর্তে 7 টাকা দরে। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় এসিআই ফর্মুলেশনকে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে। এই মুহূর্তে 8.57% দর হারিয়েছে এবং টাকার অঙ্কে 9 টাকা 60 পয়সা দর কমেছে প্রতিষ্ঠানটির এবং প্রতিটি শেয়ারের লেনদেন হচ্ছে এই মুহূর্তে 102 টাকা 40 পয়সা দরে। দ্বিতীয় অবস্থানে ট্রাস্ট ব্যাংক রয়েছে 5.10% দর হারিয়েছে এবং টাকার অঙ্কে 1 টাকা 30 পয়সা দর কমে 24 টাকা 20 পয়সা দরে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে। তৃতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা 4.72% দর হারিয়েছে, 12 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে প্রতিটি শেয়ারের। এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, এই মুহূর্তে 4.52% দর হারিয়েছে, 3.77% দর হারিয়ে বারাকা পাওয়ার পরবর্তীতে পঞ্চম অবস্থানে রয়েছে। আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে রূপালী ব্যাংক, বিবিএস ক্যাবলস, বিকন ফার্মা, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড দশম অবস্থানে রয়েছে এবং প্রতিষ্ঠানটি 2.80% দর হারিয়েছে। টাকার অঙ্কে 1 টাকা 60 পয়সা দর হারিয়েছে, কমেছে এবং প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে এই মুহূর্তে 55 টাকা 50 পয়সা দরে। এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লাফার্জ হাউসিং বাংলাদেশ এবং ইসলামিক ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 21 জুলাই। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। মাহবুব রাজি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আহমেদ ইফতেখার শাহিদ। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 818992591139 নম্বরে ফোন করে। জনাব শাহিদ, আপনাকে স্বাগত একুশে বিজনেস স্যার। আসসালামু আলাইকুম রনক ভাই, ধন্যবাদ একুশে টিভিকে ইনভাইট করার জন্য। প্লিজ আমরা শেয়ার বাজার আপডেটটা জানবো যে আসলে কেমন দেখছেন, আপনার মূল্যায়নটা কি বর্তমান বাজার কিনে, বিশেষ করে নতুন কমিশন আসার পর কিন্তু আমরা দেখলাম যে তারা কিন্তু বেশ অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছে। আমরা দেখলাম যে তারা ফ্লোর প্রাইস করলো এবং সেটার পরবর্তীতে অনেকেই বলছে যে হ্যাঁ, ফ্লোর প্রাইসটা আসলে আশীর্বাদ। অনেকে মনে করে যে ফ্লোর প্রাইসটা না থাকলে অনেক বেশি ফোর্স সেল হতো, ইন্ডেক্সটা এই জায়গায় থাকতো না। এবং আমরা দেখতে পাচ্ছি ফ্লোর প্রাইস থাকার পরেও কিন্তু একটা ভালো লেনদেন আমরা দেখতে পাচ্ছি। তো সার্বিকভাবে ফ্লোর প্রাইস এবং সার্বিকভাবে বাজার নিয়ে আসলে আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। জি, ধন্যবাদ রনক ভাই। আমরা সবাই জানি যে এই কোভিড-19 প্যান্ডেমিক শুরু হওয়ার আগে থেকেই মার্কেট ড্রাস্টিক্যালি ফল করছিল আমাদের ইন্ডেক্স। আর করোনা পরিস্থিতি যখন প্রকট হওয়ার দিকে শুরুর দিকেই অনেকে আতঙ্কের জন্য কিন্তু শেয়ার সেল করে দিচ্ছিল। এক্ষেত্রে আমি প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আগের কমিশনকে ধন্যবাদ জানাই। খুবই স্ট্রং একটা ডিসিশন ছিল ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেওয়া। এইটার কারণে কিন্তু এইভাবে যে ড্রাস্টিক ফলটা ইন্ডেক্সের কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, হচ্ছে না, আমাদের ট্রেড হয়তো এখন হচ্ছে না, ট্রেড হয়তো কমে গেছে, বাট ইন্ডেক্স কিন্তু স্টেবল আছে। উপরন্তু আমাদের স্বাগত জানাই আমাদের নতুন কমিশনকে। ওনারা এটা স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি অনেক চেষ্টা করে যাচ্ছেন, অনেক পদক্ষেপ নিচ্ছেন আমাদের ইন্ডেক্স আগিয়ে নেওয়ার জন্য। ওনারা যে ফ্লোর প্রাইসটা ধরে রাখার যে ডিসিশনটাকে যে বলবৎ রেখেছে, অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই। এই জিনিসটা আসলেই জনসাধারণের জন্য, স্বাভাবিক রেগুলার ইনভেস্টরদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। কারণ আমাদের ইন্ডেক্স হচ্ছে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আওয়ার ক্যাপিটাল মার্কেট। এই ইন্ডেক্স যদি চোখের সামনে পড়ে যেতে থাকে, রেগুলার ইনভেস্টররা কিন্তু ভয়ে এমনিতেই শেয়ার সেল করে বের হয়ে যাবে। ফ্লোর প্রাইস নির্ধারণের কারণে কিন্তু এই ইন্ডেক্স এখন পুরোপুরি স্টেবল রয়েছে। ট্রেড কম হচ্ছে, আই এগ্রি, বাট এটুকুও বুঝতে হবে সবাইকে, মানুষ কিন্তু তাদের পুঁজি এখন হারাচ্ছে না। ইন্ডেক্সকে আগিয়ে নিতে হলে এখান থেকেই আগিয়ে নিতে হবে। আর এইটার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি ফ্লোর প্রাইস এখনো এইভাবে ধরে রাখার ডিসিশন আমি ব্যক্তিগতভাবে মনে করি ঠিক আছে। একদম সেটাই। এবং আমরা প্রত্যাশা করব যে নতুন কমিশন তো অনেক চেষ্টাও করছে এবং তাদের লোকবল কম, এটা আমরা অনেক আগে থেকে জানি। আমরা প্রত্যাশা করব তারা যে গতিতে আগাচ্ছে সেখানে লোকবল আরও বৃদ্ধি পাবে, সে প্রত্যাশা আমরা করতেই পারি। তো সার্বিকভাবে একটু পুঁজিবাজার নিয়ে জানতে চাই যে কিভাবে দেখছেন আসলে, সামনে তো মনিটারি পলিসি, সামনে ঈদুল আজহা, তো সব কিছু মিলিয়ে আসলে কিভাবে আপনি দেখছেন আসলে বিনিয়োগকারীদের এই মুহূর্তে তাদের বিনিয়োগ চিন্তাটা আসলে কেমন করা উচিত, কি মনে করছেন আপনি?
প্রথমে একটু বলিনি, এইভাবে যদি ইন্ডেক্সকে আমাদেরকে এখন যদি আগিয়ে নিতে যেতে হয়, আমাদের নিঃসন্দেহে ক্যাপিটাল মার্কেটে আমাদের দুটো স্টক এক্সচেঞ্জে এখন একদম ফ্রেশ নিউ ফান্ড ইনজেক্ট করে এটাকে আগাতে হবে। প্রিভিয়াস যে ফান্ড গুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আমরা সবাই জানি অলরেডি আটকে আছে ইন্ডেক্স ফলের কারণে। নতুন ফান্ড ছাড়া কিন্তু ইন্ডেক্স গতি পাবে না, এবং ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের কারেন্ট কমিশনকে, তারা অনেক রকম পদক্ষেপই নিয়েছে। এবং আমি এটুকু বিশ্বাস করি প্যান্ডেমিক সিচুয়েশন এরকম না হলে মাননীয় প্রধানমন্ত্রী আরো ডিসিশন নিত আমাদের ক্যাপিটাল মার্কেটকে আগিয়ে নেওয়ার জন্য। যাই হোক, আমাদের বাজেটে যে ডিসিশন গুলো নেওয়া হয়েছে, বেশ কিছু ডিসিশন আছে আমাদের ক্যাপিটাল মার্কেটকে আগিয়ে নেওয়ার জন্য। অপ্রদর্শিত অর্থের কথাটি রয়েছে, এখানে একটা সুযোগ দেওয়া হয়েছে। আমাদের ভালো ভালো ফান্ডামেন্টালি গুড এরকম যে স্ক্রিপ্ট গুলো আছে এগুলোতে ইনভেস্ট করলে, বা যেগুলো মার্কেট মুভার যে স্ক্রিপ্ট গুলো আছে, আমরা অবশ্যই জানি যে আমাদের ডিএসসি 30 তে যে স্ক্রিপ্ট গুলো আছে প্রত্যেকটা কিন্তু মার্কেট মুভার, এবং ফান্ডামেন্টালি এই শেয়ার গুলো ভালো। এগুলোতে ইনভেস্ট করলে পুঁজি হারানোর সম্ভাবনাও কম থাকে, এবং সেক্ষেত্রে মার্কেটও কিন্তু ইন্ডেক্সও কিন্তু এগিয়ে যাবে। না, সেটাই। আমরা জানি যে ব্যাংকগুলোর পুঁজিবাজার ইনভেস্টের জন্য 12,000 কোটি টাকাটার তহবিল গঠন করার কথা ছিল। তো সেই টাকাটা কিন্তু আসলে আমরা এখনো আসলে ওইভাবে আসতে দেখছি না। আমরা যেটা বলছি যে ফ্রেশ ফান্ড দরকার, তো সেটা আসলেও কিন্তু আমরা অনেকখানি ফ্রেশ ফান্ড ঢুকতো, কর্পোরেট ফান্ডিং যেটাকে বলি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ছোট করে আমরা একটা বিরতিতে যাবো 1 মিনিটে। রণ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। জি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন রণ ভাই। এই 12,000 কোটি টাকার ফান্ডটা কিন্তু খুবই দরকার আমাদের এই মার্কেটে। দিস ইজ এ ফ্রেশ ফান্ড। সমস্যা হয়ে যাচ্ছে কি, এইটা যে ক্লজ গুলোর থ্রুতে এই ফান্ডটাকে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়ার কথা, প্রত্যেকটি ব্যাংক 200 কোটি টাকার তহবিল গঠন করার কথা। এই প্রসেসটা ঠিক আছে, এটা আই উইল নট ডিসএগ্রি, প্রসেস ইজ ফাইন। বাট যেসব ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে নিজেরাই, ওই ব্যাংকগুলো কিন্তু সিকিউরিটিজ রেপো করে এই ফান্ডটুকু কালেক্ট করতে পারছে না। এটা কিন্তু একটা মেইনলি আমরা এই রিজনই কিন্তু এই ফান্ডগুলো এখন আমরা দেখছি না। এই জায়গাতে আমার মনে হয় আরেকটু শিথিল করে অন্য কোনো ভাবে কাজটা করার সুযোগ রয়েছে। এই ফান্ডটা আমাদের খুবই দরকার। এই 12,000 কোটি টাকার ফান্ড নিঃসন্দেহে তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে যাবে আমাদের দুটো ইন্ডেক্সকে। সেই আমরা সেটা প্রত্যাশা করব। ব্যাংকের সাথে সাথে অন্যান্য যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আছেন তারাও আসলে এই সময় ভালো বিনিয়োগে আসবে, সেই প্রত্যাশা নিয়ে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আহমেদ ইফতেখার শাহিদের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব শাহিদ, আমরা বিরতির আগে ব্যাংকের যে তহবিল গঠনের কথা 12,000 কোটি টাকা, সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো ব্যাংকের পাশাপাশি আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও তো একটা ভূমিকা আমাদের বাজারে আছে। তো তাদের ভূমিকাটা আসলে কেমন দেখছেন? আসলে তাদের সক্ষমতাটাই আসলে ঠিক এই মুহূর্তে কেমন? কিভাবে আপনি চিন্তা করছেন আসলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগটা? ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেক্টর। কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কিন্তু রেগুলার বিনিয়োগের মতো হয় না। তারা অনেক কিছু দেখে বুঝে শুনে ইনভেস্টমেন্টটা করে। তারা সবসময় ভালো বা ফান্ডামেন্টালি স্ট্রং যে শেয়ার গুলো আছে সেগুলোতেই বিনিয়োগ করে। তাদের বিনিয়োগ কিন্তু এক্স্যাক্টলি বিনিয়োগ, যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বুঝি। দে আর নট ট্রেডার। তারা একটা শেয়ার পর্যালোচনা করে একটা স্ক্রিপ্ট 1 বছর 2 বছর 3 বছরের জন্য রাখে। দিজ আর ইনভেস্টমেন্ট। আমাদের প্রত্যেককেই ওইভাবেই চিন্তা করা দরকার। এই ইনভেস্ট এখন কিন্তু কর্পোরেট দেখতে পাচ্ছেন, আগে থেকে করা আছে, নতুন ইনভেস্টমেন্ট গুলো কিন্তু নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি কর্পোরেট ইনভেস্টর যারা আছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যারা করছেন, তারা একটু যদি তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি, কারণ তারা কিন্তু আমাদের বাংলাদেশ ইকোনমির সাথে অতপ্রতভাবে জড়িত। জিডিপিতে ডিরেক্ট ইম্প্যাক্ট রাখে বড় বড় ইনস্টিটিউশন গুলো, বড় বড় গার্মেন্টস গুলো বা যে সেক্টর গুলো আছে।
তাদেরও কিন্তু উচিত আমি মনে করি নতুন করে ইনভেস্টমেন্টে চলে যাওয়া। তাদের যদি ক্যাপিটাল মার্কেটের উপর আস্থা যদি নাও থাকে ইন্ডেক্সের কারণে, বাট আমি বলবো লিস্টেড কোম্পানিগুলোর উপর অ্যাটলিস্ট আস্থা রেখে ইনভেস্টমেন্ট গুলো যেন করে। এটাতে কিন্তু ইন্ডেক্স আমাদের বড় করে একটা মুভমেন্ট চলে আসবে অটোমেটিক্যালি। প্লাস আমাদের 12,000 কোটি টাকার ওই ফান্ডটা যদি প্রত্যেকে এই ফান্ড কিন্তু অ্যাকচুয়ালি আছে, এই ফান্ড অ্যাকচুয়ালি রেডি। এমন না যে এটা মানে দিবে, অ্যাপ্লাই করার পর কাকে দিবে কাকে দেবে, নো, চাইলে এই ফান্ডটা পাওয়া যাবে। আমি প্রত্যেকটি ব্যাংকেরই উচিত এই ফান্ডটা অ্যারেঞ্জ করে এভেল করে নিয়ে এই ইনভেস্টমেন্টে চলে যাওয়া, কারণ এটাতেই আমাদের মার্কেট সামনের দিকে আগাবে। সেটা আমরা প্রত্যাশা করছি। একটু জানতে চাইবো যে এবারের বাজেটে আমরা দেখলাম যে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকছে, 1 বছর লক ইন থাকছে সেখানে, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমে আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে সংবর্ধনা জানাবো, ধন্যবাদ দিব এই ডিসিশনটার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাবো এই জিনিসটা। আসলে এটা একটা ছোট্ট প্রয়াস বলবো না, এটা একটা বোল্ড ডিসিশন আমাদের বর্তমান সরকারের। কারণ ওনারাও জানে, সবাই নীতি নির্ধারক আমরা সবাই জানি, মার্কেটে ফ্রেশ ক্যাশ ফান্ড না আসলে ইন্ডেক্স আগাবে না। এটা কিন্তু সেটারই একটা অংশ, সেটারই প্রমাণ যে মানে আমাদের সরকারও চাচ্ছে, সবাই আমরা চাচ্ছি মার্কেট আগাক। অপ্রদর্শিত অর্থ প্রথমে যে 3 বছরের লক ইন পিরিয়ডটা ছিল, এইটা অনেকের মতে এটা হয়তো স্ট্রিক্ট ছিল, বাট পরে তো আমরা সবাই দেখছি এটাকে 1 বছরের কারণে 1 বছরে নিয়ে আসা হয়েছে। অনেকেই হয়তো কথা বলছে এটা নিয়ে যে হ্যাঁ, এখনো কিন্তু অনেকে বলছে 1 বছরটা উঠে না হোক, ট্যাক্স বা আয়কর প্রদান করলো। হ্যাঁ, না, অ্যাটলিস্ট এতটুকু 1 বছর করাটা ঠিক আছে, কারণ অপ্রদর্শিত অর্থ হয়তো প্রথমে দেখাতে পারিনি, এখন দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, মার্কেটে থাকুক না 1 বছর। মানে আজকে জুলাই মাস ইফতেখার ভাই, আমরা আপনাকে শুনতে জি। পাচ্ছি না। এখন পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। জি। জি, আচ্ছা। তো এইটা আসলে অনেকে বলছিল যে 1 বছরটাও করাটা ঠিক হচ্ছে না, বাট ঠিক আছে, এতটুকু ডিসিশন আমি মনে করি আমাদের মাননীয় সরকার প্রধানের, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী ঠিক আছে। কারণ চোখের পলক ফেলার আগে একটা বছর শেষ হয়ে যাবে, জুনের একদম। 30 তারিখ 2021 চলে আসবে। এবং এটা তো তো আসলে এতটুকু ডে সময় ট্রেডিং আসলে এর কিছুই জায়গাও না। না, এটা তো আসলে বিনিয়োগের জায়গা, এটা তো মাথায় রাখতে হবে ইনভেস্টমেন্ট, আমাদের। বিনিয়োগের জায়গা, রাইট। এই ফান্ডটুকু আমাদের খুব দরকার। আমি প্রত্যেককেই বলবো যারা আম, আম, অর্থ প্রদর্শনে করতে পারেননি বা হয়তো ভুলে গেছেন, হয়তো বা খেয়াল নেই, আমি বলবো যে আপনারা প্লিজ সবাই মানে এটা একদম নিঃসংকোচ ভাবে আমাদের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করুন। নিজে বুঝে সবকিছু পর্যালোচনা করে ইনভেস্ট করুন, কারো কথা না শুনে। এটা আমাদের জন্যই ভালো হবে। আমরা সকলে মিলে যদি অর্থনীতিতে ইম্প্যাক্ট না করি, এটা কখনোই আগাবে না। প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে, একটা রিক্সাওয়ালারও যেরকম রেসপন্সিবিলিটি আছে, একটা কর্পোরেট এন্টিটির চেয়ারম্যান সাহেবেরও রেসপন্সিবিলিটি আছে। সব দিক থেকে আগে নিতে হবে। তো সুযোগটা দেওয়া হচ্ছে, আমরা ওয়াই নট ইউটিলাইজিং দিস অপরচুনিটি টু মুভ ফরওয়ার্ড দ্য ইন্ডেক্স দ্য ওয়্যার ইট বিলংস। সেটাই। এবং বাজেটে দেখলাম যে নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা ছাড় দেওয়া হলো, যেটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে করা হয়নি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এইটা অবশ্যই আমি ডিসএগ্রিতে আমি যাচ্ছি না, বাট আমি মনে করি এই জায়গাতেও যদি আমরা লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্স রিডাকশনে যদি একটু ছাড় দেওয়া হয়, তাদের আয় যদি বাড়ে, তাদের ইয়ারলি ইনকামে যদি ইম্প্যাক্ট করবে, এটা আলটিমেটলি ক্যাপিটাল মার্কেটে ইম্প্যাক্টটা করবে। এই সুবিধাটুকু তো তাদেরও পাওয়া উচিত। কারণ আমার ইনকাম বাড়লে, আমার কোম্পানির ইনকাম বাড়লে, তো আমার যদি ইপিএস বেড়ে যায়, আমার সবকিছু, আমার এটাও আমার ক্যাপিটাল মার্কেটে একটা পজিটিভ দিকে তো নিয়ে যাচ্ছে। তো ওই জায়গাতে মনে করি যদি কাজ করার সুযোগ থেকে থাকে, করা যেতে পারে। সেটাই। এবং আমরা সবসময় বলি যে ভালো আইপিওর সাথে সাথে বড় বিনিয়োগকারী, বড় আইপিওর সাথে বিদেশি বিনিয়োগকারীরা আসে, কিন্তু ভালো আইপিও আসছে না, অভিযোগ আমরা অনেক দিন ধরে। তো লাস্ট এই কোশ্চেন আমি একটু দিয়ে শেষ করতে চাই যে ভালো আইপিও আসছে না, এটাকে কিভাবে দেখছেন? গত 1 বছর কিন্তু আমরা আইপিও দেখছি না, 1-2টা আইপিও এসেছে। তো ভালো আইপিও আসতে হলে আসলে কি করা উচিত? আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন আসলে? পুরো জিনিসটা আমি বলি, রেগুলার সাধারণ ইনভেস্টর যারা আছে, বিনিয়োগকারীরা, তারা কিন্তু এখনো আইপিওর জন্য বসে থাকে। আমি আজকে থেকে 10 বছর আগের কথা বলবো, তখনও মানুষ
বাংলা মানুষ যেরকম আইপিওর উপর বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছে, এখনো সেই বিশ্বাসটা ধরে আছে, কিন্তু হয়তো লাস্ট বছর ধরে ভালো কোনো আইপিও তারা মার্কেটে দেখেনি। জিনিসটা খুব সাধারণ, ভালো কোম্পানিকে নির্বাচন করে, ভালো কোম্পানিকে অ্যাসেস করে অ্যাপ্রুভাল দিয়ে নিয়ে আসতে হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের কারেন্ট কমিশন আছেন এই দিকে, তারা মানে বলে দেওয়ার কিছু দরকার নেই, আমরা সবাই জানি ওনার ওইদিকে নজর দিবেন। ভালো আইপিও আসা মানে মানুষের মনে আস্থা তৈরি হওয়া, এবং সেটাই। ভালো আইপিও আসা মানে ইন্ডেক্সকে ধরে রাখা, প্রাইস ফল না করা। এই জিনিসটা সেটাই। মানুষ যখন সেটা আমরা প্রত্যাশা করছি, এবং আমরা প্রত্যাশা করি যে ভালো ভালো আইপিও আসবে এবং সেই আইপিওর হাত ধরে আমাদের পুঁজিবাজারে একটা গতি ফিরে আসবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় কথা বলছিলেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেড চিফ অপারেটিং অফিসার আহমেদ ইফতেখার শাহিদ। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 12:30 আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।